প্রথম প্রশ্ন বলছে, কোনো টাকার বাৎসরিক 20% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের সুদ 5,632 টাকা। ওই একই টাকার ওপর বার্ষিক 12% হারে 3 বছরের সরল সুদ কত টাকা? তো কোনো টাকার 12% হারে 3 বছরের সরল সুদ মানে 3 × 36%। তার মানে যদি আমি মূলধনটা জানি তাহলে তার 36% বের করতে পারলে অ্যান্সারটা চলে আসবে, কিন্তু আমাকে মূলধনটা বলে দেয়নি। তার পরিবর্তে বলা আছে যে 2 বছরের 20% হারে চক্রবৃদ্ধি সুদ 5,632 টাকা। তাহলে মূলধনটা বের না করে শর্টকাটে কিভাবে করা যেতে পারে? দেখো, 20% চক্রবৃদ্ধি সুদের হারে সরল সুদ যদি বলতো তাহলে তো 40% হতো, কিন্তু এখানে চক্রবৃদ্ধি বলেছে। তাহলে চক্রবৃদ্ধি সুদটা কত হবে, তার পার্সেন্টেজটা যদি বের করতে চাই তাহলে সাকসেসিভ মেথড ইউজ করবো। তো সাকসেসিভ মেথডে 20%-এর সাকসেসিভ মেথড হবে 44%, আশা করি সবাই জানো। তাহলে আমি বলতে পারি যে ওই প্রিন্সিপালটার বা মূলধনটার 44% মানেই 5,632 টাকা। তাহলে সরল সুদ যেটা বের করতে দিয়েছে 3 বছরে 12% হারে, সেটা তো 36%। তাহলে 44 মানে যদি 5,632 হয়, তাহলে 36 মানে কত দেখা যাক। 4 দিয়ে কাটছি, এটা 11, এটা 9। 11 দিয়ে 5,632কে কাটলে 5, 11, 55, অবশেষ 1, আর এখানে আছে 32, 132, মানে 11, 12 তে 132। তাহলে এখানে পড়ে থাকলো 512 ইন্টু 9। তাহলে 500কে 9 দিয়ে গুণ করলে 5 নং 45, মানে 4500, আর 12কে 9 দিয়ে গুণ করলে 108। তাহলে 4500 আর 108-এ 4608, অর্থাৎ অপশান এ কারেক্ট। নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। এটা তো একদমই ইজি, আশা করি সবাই করেই এসছো। তো বিয়োগফলটা কত হবে? 9 থেকে 3 বার দিলে 6, তারপরে দশমিক, 0 মানে 10, 10 থেকে 2 বার দিলে 8, হাতে 1, 1 আর 1 2, 9 থেকে 2 বার দিলে থাকলো 7, 8 থেকে 5 বার দিলে থাকলো 3। এটাকে ভাগ করবো 126.2 দিয়ে। 3 দিয়ে কাটা যাচ্ছে, ইজি ছিল। তাহলে অ্যান্সার অপশান এ, 3। পরের প্রশ্ন, 90 কিমি প্রতি ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন তার দৈর্ঘ্যের দ্বিগুণ একটি প্ল্যাটফর্মকে 36 সেকেন্ড অতিক্রম করে। প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য কত? কত মিটার, মানে মিটারে অ্যান্সার চেয়েছে। 90 কিমি বেগে ধাবমান একটা ট্রেন তার নিজের দৈর্ঘ্যের তার নিজের দৈর্ঘ্যের দ্বিগুণ দৈর্ঘ্যের একটা প্ল্যাটফর্মকে 36 সেকেন্ড অতিক্রম করছে। প্ল্যাটফর্মটার দৈর্ঘ্য কত মিটার? অর্থাৎ আমি যদি ট্রেনের দৈর্ঘ্যটা বের করতে পারি তাহলে তাকে 2 দিয়ে গুণ করলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা পাবো। এবার প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হোক বা ট্রেনের দৈর্ঘ্য হোক, কি করে পাবো দেখি। দৈর্ঘ্য মানে এখানে আমাকে ডিস্টেন্স বের করতে হবে। তাহলে আমরা জানি ডিস্টেন্স মানে স্পিড ইন্টু টাইম। এবার একটা ট্রেন যখন একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করে তখন ডিস্টেন্স মানে হয় ট্রেনের নিজের লেন্থ প্লাস প্ল্যাটফর্মের লেন্থ। যেহেতু কোনোটাই বলে দেয়নি, তো আমি ধরে নিচ্ছি ট্রেনের লেন্থটা এল। তাহলে প্ল্যাটফর্মের লেন্থটা 12, যেহেতু দ্বিগুণ বলেছে। আর স্পিড, তা কোন স্পিডে এটা পার করবে? 90 কিমি স্পিডে, 90 কিমি পার ঘন্টা। তাহলে স্পিড হয়ে গেল 90, আর টাইম হয়ে গেল 36 সেকেন্ড। এবার দেখো, এই যে দৈর্ঘ্যটা আছে এটার অ্যান্সার কিন্তু মিটারে চেয়েছে, আর টাইমটা আছে সেকেন্ডে। তার মানে স্পিডটা মিটার পার সেকেন্ডে করা উচিত, কিন্তু এখানে কিমি পার ঘন্টায় আছে, তাই 5 বা 18 দিয়ে গুণ করে মিটার পার সেকেন্ডে কনভার্ট করলাম। এবার 18 দিয়ে 36কে কাটলে 2, 5 দুগুণে 10, 10 দিয়ে 90কে গুণ করলে 900। এবার এটা যেটা বেরোলো এটা কিন্তু 3L এর ভ্যালু বেরোলো। 3L মানে প্ল্যাটফর্মের লেন্থ প্লাস ট্রেনের লেন্থ মিলিয়ে 900 মিটার। এবার এখানে প্রশ্ন আছে প্ল্যাটফর্মের লেন্থ কত, তার মানে আমাকে 2L বের করতে হবে। যেহেতু আমি ট্রেনের লেন্থটাকে এল ধরেছি, তাহলে প্ল্যাটফর্মের লেন্থ তার দ্বিগুণ মানে 2L। 3L মানে যদি 900 হয় তাহলে 12 মানে 600। তাহলে অপশান বি কারেক্ট, 600 মিটার। পরের প্রশ্ন, তারপরের প্রশ্ন দেখো, বলছে এ এবং বি একত্রে একটি ব্যবসা শুরু করার সময় মূলধন হিসাবে যথাক্রমে 10,400 টাকা এবং 14,300 টাকা বিনিয়োগ করে। 4 মাস বাদে সি 9,100 টাকা বিনিয়োগ করে। যদি বার্ষিক মোট লাভের পরিমাণ 11,360 টাকা হয় তবে সি এর লভ্যাংশ কত টাকা? এ আর বি এর ইনভেস্টমেন্টটা বলে দিয়েছে, তারপরে বলেছে 4 মাস পরে সি 9,100 টাকা নিয়ে ব্যবসায় ঢোকে, আর বছর শেষে টোটাল প্রফিটটা বলে দিয়েছে। লাস্টে সি এর প্রফিট আলাদা করে চেয়েছে। তাহলে সি এর প্রফিট যদি বের করতে হয় বুঝতেই পারছো যে এ বি সি এর প্রফিট রেশিও বের করতে হবে। তো আমরা জানি যে প্রফিট ইকুয়াল টু ইনভেস্টমেন্ট ইন্টু টাইম। যেহেতু এখানে যা ডেটা দেওয়া আছে সবারই ইনভেস্টমেন্ট আর টাইম পেয়ে যাবো, তাহলে সেগুলো গুণ করে দিলেই তাদের প্রফিটের রেশিওটা চলে আসবে। তাহলে এ ইস টু বি ইস টু সি, দেখা যাক এর ইনভেস্টমেন্ট রেশিও কত হয়। প্রফিট রেশিও। তো এ এর ইনভেস্টমেন্ট আছে 10,400, বি এর 14,300, সি এর 9,100। দেখো প্রত্যেকটার লাস্টে দুটো করে শূন্য আছে, মানে প্রত্যেকটাই 100 মাল্টিপল। যেহেতু আমি রেশিও নিচ্ছি লাস্টে তো কেটেই দিতে হবে, তাহলে আমি 100গুলোকে আগেই বাদ দিয়ে দিই, মানে লাস্টে দুটো করে শূন্য আগেই বাদ দিয়ে দিই। তাহলে এ এর ক্ষেত্রে ইনভেস্টমেন্ট ধরলাম 104। টাইম, দেখো এ আর বি যেহেতু ব্যবসা শুরু করে আর বছর শেষে লাভটা দেওয়া আছে, তার মানে এ আর বি সারা বছর ব্যবসা করে, তাহলে এ আর বি এর ক্ষেত্রে টাইমটা হয়ে যাবে 12। আচ্ছা, তারপরে বি এর ক্ষেত্রে ইনভেস্টমেন্ট 143, টাইম তো সেম 12। সি এর ক্ষেত্রে ইনভেস্টমেন্ট 91, টাইম। এবার দেখো, বছরে শুরু করেছিল ব্যবসা প্রথমে এ আর বি বছর শুরুতে, 4 মাস পরে সি আসে। তাহলে 12 মাস যেহেতু এ আর বি ব্যবসা করেছে, 4 মাস পরে যেহেতু সি ঢুকেছে, তার মানে সি 4 মাস কম ব্যবসা করেছে, অর্থাৎ সি এর ক্ষেত্রে ধরে নিলাম 8 মাস। কত দিয়ে কাটা যাবে? 13, 13 দিয়ে কাটলে 8,
13 দিয়ে কাটলে 11, এদিকে 7 13 91, আর কিছু না, আর কি আরও কাটা যাচ্ছে, 4 4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে 3, 4 দিয়ে কাটলে 3, তাহলে রেশিও আসলো 24:33:14। এবার এখানে বলা আছে টোটাল প্রফিট 11,360 টাকা। তাহলে 11,360 টাকা যদি টোটাল প্রফিট হয়, আর এখান থেকে রেশিও থেকে টোটাল প্রফিট কত পাচ্ছি আমি, 4 আর 3 7 আর 4 11, 1 হাতে 1, 1 আর 1 2, 2 আর 3 5, 5 আর 3 7। তার মানে এই 11,360 যেটা আছে এটা হচ্ছে 71 এর ভ্যালু। আমাকে বের করতে বলেছে সি এর প্রফিট, মানে রেশিও অনুযায়ী 14, তাহলে 14 এর ভ্যালু কত দেখা যাক। 71 দিয়ে কাটলে কত হবে, 71 1 71, অবশেষ 2 4 42, 6 426, তার মানে 6, তারপরে 0, তাহলে 160 গুণ 14, 0 6 14 84, 4 হাতে থাকলো 8, 14 1 14 আর 8 হয়ে গেল 22, তাহলে 2240 হলো অ্যান্সার, অপশন বি কারেক্ট। একটু ক্যালকুলেটিভ ছিল এটা, মানে যেহেতু তোমাদের 60 মিনিটে 85টা কোশ্চেন করতে হবে, তো টাইম অনুযায়ী এটা একটু ক্যালকুলেটিভই ছিল, যদিও ডেটা ইজি, মানে ক্যালকুলেশনে খুব একটা প্রবলেম হলো না। নেক্সট কোশ্চেন বলছে একজন বিক্রেতা তার বিক্রয়যোগ্য সামগ্রীর ক্রয় মূল্যের উপর 20% বর্ধিত হারে দাম নির্দিষ্ট করে এবং বিক্রয় করার সময় নির্দিষ্ট দামের উপর 15% ছাড় দেয়। আচ্ছা, মানে প্রথমে 20% দাম বর্ধিত হারে, মানে প্রথমে যা দাম ছিল, তার ক্রয় মূল্য যেটা ছিল তার উপর 20% বাড়িয়ে দাম নির্ধারণ করে, তারপরে বিক্রির সময় আবার 15% ছাড় দেয়। বলছে বিক্রেতার শতকরা লাভ বা ক্ষতি কত। মানে একজন বিক্রেতা কিছু একটা কিনেছে, তার একটা ক্রয় মূল্য আছে, এবার সে যখন নিজে জিনিসটা বিক্রি করতে যাবে তখন সেটার জন্য একটা দাম ধার্য করবে, মানে যেটাকে তোমরা ধার্য মূল্য বা মার্ক প্রাইস বলে থাকো, মানে যেটা গায়ে লেখা থাকে। তো সেটা যা দিয়ে কিনলো তার থেকে আরো 20% বেশি ধার্য মূল্য রাখলো, এবার বিক্রি করার সময় তার উপর 15% ছাড় দিল, তাহলে লাভ বা লস কত। তো যদি শর্টেস্ট বা স্মার্টেস্ট মেথড বলো তাহলে সাকসেসিভ মেথডটাই বেস্ট হবে। তো কোনো একটা জিনিসের দাম যাই থাক না কেন, প্রথমে 20% বেড়েছে প্লাস 20, তারপরে 15% ডিসকাউন্ট দেয়, মানে 15% আবার কমলো, তারপরে তাহলে -15, প্লাসে মাইনাসে -20 গুণ 15 বাই 100। সরি, লাল কালিতে লিখে ফেললাম, তোমাদের বুঝতে হয়তো অসুবিধা হতে পারে। আচ্ছা, 20 দিয়ে 100কে কাটলে 5, 5 দিয়ে 15কে কাটলে 3, তাহলে 20 মাইনাস 15 এখান থেকে পাচ্ছি কত, 3, মাইনাস, সরি 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 কি করছি, 20 মাইনাস 15 মানে এখান থেকে পেলাম 5, -3 মানে 2%। এবার রেজাল্ট যেহেতু পজিটিভ আসলো, তার মানে বলতে পারি 2% লাভ, তাহলে অপশন ডি কারেক্ট। বলছে দুটি সংখ্যার যোগফল 506, যদি দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার 5/18 হয়, দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার 5/18 হয়, এটা মনে রাখবে, এটা ইম্পর্টেন্ট, তবে প্রথম সংখ্যার 4/9 অংশ ও দ্বিতীয় সংখ্যার 2/5 অংশের অন্তর্গত, মানে ডিফারেন্স বের করতে দিয়েছে। তাহলে প্রথম সংখ্যার 4/9 অংশ আর দ্বিতীয় সংখ্যার 2/11 অংশ যদি বের করতে হয়, তার মানে নিশ্চয়ই আমাকে প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যাটার মান বের করতে হবে। তো কিভাবে করা যেতে পারে, এদিকে আবার বলা আছে প্রথমে যে দুটো সংখ্যার যোগফল 506, আবার বলা আছে যদি দ্বিতীয় সংখ্যাটি প্রথমটির 5/18 অংশ হয়, দ্বিতীয়টা প্রথমটার 5/18 অংশ, তাহলে এখান থেকে কি করতে পারি, দ্বিতীয়টা প্রথমটার 5/18 অংশ যেহেতু বলেছে, তার মানে দ্বিতীয় সংখ্যাটাকে প্রথমটার সাপেক্ষে তুলনা করা আছে, তাহলে আমি এখান থেকে প্রথম আর দ্বিতীয় সংখ্যাটাকে ধরে নিই। প্রথমটার 5/18 অংশ, তার মানে প্রথম সংখ্যাটা যদি 18 হয়, তার মধ্যে 5 হবে দ্বিতীয় সংখ্যাটা, এইভাবে রেশিওতে আনতে পারি। এবার বলেছে এদের টোটাল হচ্ছে 506, কিন্তু আমি রেশিও থেকে পাচ্ছি এদের টোটাল 23, তার মানে আমি বলতে পারি যে 506 যেটা আছে, 506 যেটা আছে সেটাই হচ্ছে 23, মানে 506টা রিয়েল ভ্যালু আর রেশিওর ভ্যালু হচ্ছে 23। তাহলে এখান থেকে প্রথম সংখ্যাটা বের করবো, প্রথম সংখ্যা মানে 18, তাহলে 18 মানে কত দেখি। আচ্ছা, এইভাবে বেরোলো প্রথম সংখ্যা। এবার এখানে বলেছে প্রথম সংখ্যার 4/9 অংশ আর দ্বিতীয় সংখ্যার 2/11 অংশ, তাদের আবার ডিফারেন্স, তাহলে দ্বিতীয় সংখ্যাটা দেখি কি হয়। দ্বিতীয় সংখ্যাটা হবে, আচ্ছা 506 মানে হচ্ছে 23, তাহলে 5 মানে কত, এই যে এখান থেকে পেলাম দ্বিতীয় সংখ্যা, তাহলে এই টোটালটা পেলাম প্রথম সংখ্যা আর এটা পেলাম দ্বিতীয় সংখ্যা। এবার প্রথম সংখ্যার 4/9 অংশ বলেছে, তাহলে এটাকে 4/9 দিয়ে গুণ করে দিলাম, তাহলে এই পুরোটা হয়ে গেল প্রথম সংখ্যার 4/9 অংশ। এবার এইখান থেকে আমাকে বিয়োগ করতে হবে দ্বিতীয় সংখ্যার 2/11 অংশ, তাহলে এটাই চলে আসবে অ্যান্সার। তাহলে 9 দিয়ে 18কে কাটছি 2, 23, তাহলে 23 দিয়ে 506কে কাটি, 23 দুগুণে 46, অবশ্যই 4 46 আবার 2, তাহলে এখানে পেলাম 22 গুণ 2 মানে 44, 44 গুণ 4 মানে 176, মাইনাস, আচ্ছা এটা দিয়ে কেটে দিই, 22, 11 দিয়ে 22কে কাটলে হবে 2, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, তাহলে অ্যান্সার আসলো 156। তাহলে প্রথম সংখ্যার 4/9 অংশ আর দ্বিতীয় সংখ্যার 2/11 অংশের পার্থক্য 156। পরের প্রশ্ন বলছে যদি কোনো দ্রব্যের বিক্রয় মূল্যের দ্বিগুণ করা হয়, যদি কোনো দ্রব্যের বিক্রয় মূল্য দ্বিগুণ করা হয় তবে লাভ 4 গুণ হয়, তাহলে আসল লাভ শতকরা কত। বিক্রয় মূল্য দ্বিগুণ করলে লাভ 4 গুণ হয়, আসল লাভ শতকরা কত। তার মানে একটা জিনিস আগে কোনো একটা দামে বিক্রি হতো, এবার সেই সময় যে লাভটা হতো এখন
বিক্রয় মূল্যটা যদি আগের দ্বিগুণ করে দেওয়া হয় তাহলে লাভটা সেই সময় 4 গুণ হবে। তাহলে আগে কত লাভ হতো সেটা জানতে চেয়েছি। কি করা যেতে পারে? দেখো প্রফিট, পি ফর প্রফিট। প্রফিট মানে আমরা জানি সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। আসলে এটাকে রেশিও মেথডে সলভ করার চেষ্টা করবো, যেহেতু এখানে কোনো ডেটাই দেয়নি। তো মনে হচ্ছে লাভ লস বের করতে গেলে সেলিং প্রাইস আর কস্ট প্রাইসের রেশিও আনলেই চলে যাবে। তো আমরা জানি প্রফিট মানে সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। এবার এইটা হচ্ছে আগের ভ্যালুটা, মানে আগে কততে কিনতো, কততে বিক্রি করতো, কত লাভ হতো, সেটা হচ্ছে এটা। এবার এখানে বলছে লাভ যদি দ্বিগুণ, বিক্রয় মূল্য যদি দ্বিগুণ হয় তাহলে লাভ হয় 4 গুণ। তাহলে বিক্রয় মূল্যটাকে আমি দ্বিগুণ করে দিলাম। বিক্রয় মূল্য তাহলে এখন আগে ছিল এসপি, এখন হয়ে গেল 2 এসপি দ্বিগুণ। তাহলে প্রফিট হয়ে যায় 4 গুণ। এবার এখন প্রফিট আমি কি করে বের করবো? এটা হচ্ছে বর্তমানে সেলিং প্রাইস। তাহলে এর থেকে যদি কস্ট প্রাইস বাদ দিই সেটাই হবে প্রফিট। এবার কস্ট প্রাইসে তো আমার কোনো চেঞ্জ আসেনি, তাহলে ওটাকে সিপি ছিল সিপি রাখলাম। বলছে এখন প্রফিট হয়ে যায় 4 গুণ, তাহলে আগে প্রফিট ছিল পি, তাহলে এখন আমি বলতে পারি প্রফিট হচ্ছে 4P। তাহলে এটাই হচ্ছে বর্তমান প্রফিট। এবার বলছে যে আসল শতকরা লাভটা কত। আসল শতকরা লাভ মানে আগের প্রফিটটা জানতে চেয়েছে। কি করা যেতে পারে? দেখো এই যে নতুন ইকুয়েশনটা পেলাম, এখানে সেলিং প্রাইস আর কস্ট প্রাইসটাকে যদি আমি রেখে দিই তাহলে এখান থেকে রেশিও আনতে পারলে অ্যান্সারটা করতে পারবো। কিন্তু এখানে প্রবলেম করবে এই জায়গাটা, মানে 4P। তাহলে আমাকে কি করতে হবে? পিটাকে রিমুভ করতে হবে। কিভাবে রিমুভ করা যায়? একটু আগে এখানে দেখলাম পি মানে এসপি মাইনাস সিপি। তাহলে এই ভ্যালুটা এখানে পুট করে দিই। তাহলে পি, পি মানে যদি এসপি মাইনাস সিপি ধরি তাহলে 4 দিয়ে গুণ করলে 4SP মাইনাস 4CP, এটা ইকুয়াল টু 2SP মাইনাস সিপি। এবার এসপি আর সিপি গুলোকে যদি দুদিকে করা যায়, 2SP এদিকে আসলে মাইনাস হয়ে যাবে 2SP, মাইনাস 4SP ওইদিকে গেলে প্লাস 4SP, আবার ওখানে মাইনাস সিপি অলরেডি আছে, তাহলে ওখানে হয়ে যাবে 3CP। তাহলে অরিজিনাল প্রফিট কি করে বের করবো রেশিও থেকে? তাহলে এসপি বাই সিপি মানে হবে 3/2। তার মানে 2 টাকায় লাভ করে 1 টাকা, 100 টাকায় কত? এটাই হচ্ছে অরিজিনাল প্রফিট পার্সেন্টেজ, 50% অ্যান্সার, অপশন বি কারেক্ট। যদি 5 টু দি পাওয়ার a প্লাস বি ইকুয়াল টু 5 ইন্টু 25 ইন্টু 125 হয় তবে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কত? দেখো এই যে a প্লাস বি হোল স্কোয়ারের ভ্যালুটা বের করতে দিয়েছে, এই ভ্যালুটা যদি বের করতে হয় তাহলে আমাকে নিশ্চয়ই a প্লাস বি এর ভ্যালু দরকার, তবেই তো তার হোল স্কোয়ারটা পাবো। এবার a প্লাস বি এর ভ্যালু বের করতে গেলে এই জায়গাটা আমাকে সলভ করতে হবে। এবার এটা ঠিক কোন মেথডে সলভ করা যায়, এর থিওরিটা কি? দেখো এখানে যে ডেটাটা দেওয়া আছে সেখানে বাঁ দিকে আছে 5 আর তার পাওয়ার আছে a প্লাস বি, আর ডান দিকে 5 অথবা 5-এরই মাল্টিপল আছে। তার মানে আমি বাঁ দিক আর ডান দিক দুই দিকেই সবগুলোকে 5-এ কনভার্ট করতে পারি। আর সূচকের একটা নিয়ম আশা করি তোমরা সবাই জানো, যে এক্স টু দি পাওয়ার এম ইকুয়াল টু, যদি এক্স টু দি পাওয়ার এন হয় তাহলে বলা যায় এম ইকুয়াল টু এন। তাহলে এইভাবেই আমি এই যেটা ডেটা দেওয়া আছে যে 5 টু দি পাওয়ার a প্লাস বি, এটা থেকে ডান দিকটাকে আমি 5 টু দি পাওয়ার সামথিংয়ে কনভার্ট করতে পারি। এবার এই যে 25 আছে এটা মানে কত? পাওয়ার 2। 125 আছে এটা মানে 5-এর পাওয়ার 3। তাহলে 5-এর পাওয়ার এখানে কিছু নেই মানে 1, এখানে 2, এখানে 3। তো পাওয়ার গুণ করার সময় বেস যদি সেম থাকে তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়। তাহলে 1, 2 আর 3 যোগ করলে হয়ে যাবে 6। অর্থাৎ এখান থেকে বলতে পারি যে a প্লাস বি মানে 6। প্রশ্নে আছে a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে অ্যান্সার হবে 36, 6 স্কোয়ার 36। পরের প্রশ্ন। আচ্ছা, এখানে সিম্পলিফিকেশন একটা দিয়েছে, কি করা যেতে পারে? আচ্ছা সবকটাই ফ্র্যাকশানে আছে, কাটাকাটি করা যাক। 512 গুণ 5-এর স্কোয়ার গুণ 3/45 গুণ 32। আচ্ছা দেখো এইটা 512 মানে কি? 8-এর পাওয়ার 3 আর 32 মানে 4 8 32, তার মানে দুটোতে 8 কমন আছে, 8 দিয়ে কেটে দিই। তাহলে এটা যেহেতু 8-এর কিউব তাহলে 8 দিয়ে কাটলে 8-এর স্কোয়ার পড়ে থাকবে মানে 64, আর এটাকে 8 দিয়ে কাটলে পড়ে থাকবে 4। আচ্ছা আরেকবার কাটা যাচ্ছে, 4 দিয়ে 64কে কাটলে হয়ে যাবে 16। তারপরে কি করা যেতে পারে? 5 দিয়ে এটাকে কাটলে 9, 5 দিয়ে এখান থেকে একটা 5 কেটে যাবে, আরেকটা পড়ে থাকবে। 3 দিয়ে 9কে কাটলে 3, তাহলে উপরে থাকলো 16 গুণ 5 মানে 80, আর নিচে থাকলো 3। 80/3 মানে 3 26 78, 2/3, তার মানে 26 পূর্ণ 2/3, অপশন ডি কারেক্ট। পরের প্রশ্ন, √98 প্লাস √8 মাইনাস 2 √32 এর ভ্যালু কত? 98 মানে 49 ইন্টু 2, তাহলে 49 যদি বাইরে আসে তাহলে 7, 7-এর 49-এর রুট 7, আর 2 তো বাইরে আসবে না, একটাই আছে, থাকলো 8। 8 যেটা আছে 8 মানে কি? 8 মানে 4 দুগুণে 8, তাহলে ওই 4-এর জন্য বাইরে আসবে 2, কিন্তু ভিতরে আরেকটা 2 আছে সেটা থেকে গেল, মাইনাস 32। 32 মানে 16 দুগুণে 32। এবার 16 দুগুণে 32 যদি 16কে রুট করি তাহলে হয়ে যাবে 4, কিন্তু বাইরে আগে থেকেই 2 আছে, তাহলে ওই 2-এর সাথে 4টা গুণ হয়ে যাবে 8, আর ভিতরে 2 থাকলো। এইভাবে ভাঙার কারণ কি? কারণ সবকটাতেই দেখো √2 কমন আছে। তাহলে এখানে আছে 7√2, এখানে আছে 2√2, যদি যোগ করি তাহলে হবে 9√2 মাইনাস 8√2। তাহলে 9টা √2 থেকে 8টা √2 বাদ দিয়ে দিলাম, তাহলে একটাই √2 পড়ে থাকবে। তাহলে অপশান ডি কারেক্ট। এটাও বলা যেতে পারে ইজি ছিল। নেক্সট কোয়েশ্চেন, 2a = 3b = 4c, তবে a/b/c = কত?
এই যে এইগুলো হচ্ছে টাইম সেভিং কোয়েশ্চেন। আশা করি তোমরা সবাই খুব তাড়াতাড়ি পরীক্ষার হলে এটা সলভ করে দিয়ে এসছো। এটাতে তো টাইম লাগার কথা নয়। অনেক মেথডে করা যেতে পারে। কি করতে পারি, এই যে কোএফিসিয়েন্টগুলো আছে 2 3 4, এগুলোর এলসিএম নাও 12, ভাগ করে দাও। তাহলে এটা পরে কাটলে থাকবে 6, এটা পরে থাকবে 4, এখানে পরে থাকবে 3। a/6, b/4, c/3, তার মানে a/b/c মানে 6:4:3, 6 4 3 6, এই তো 6 4 3, অপশন ডি কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন, দুটি গাড়ি এ এবং বি একই সময়ে একই স্থান থেকে বিপরীত দিকে যাত্রা শুরু করে, এ উত্তর দিকে, বি দক্ষিণ দিকে। দুটো গাড়ি এ আর বি, একটা উত্তর দিকে গেল, আচ্ছা এ গেল উত্তর দিকে, বি গেল দক্ষিণ দিকে, একই সময় একই জায়গা থেকে ছাড়লো। বলছে এ এর গতিবেগ 34.5 কিমি প্রতি ঘন্টা, বি এর গতিবেগ 41.5 কিমি প্রতি ঘন্টা, তবে কত ঘন্টা পরে তারা পরস্পরের থেকে 684 কিমি দূরে থাকবে। টাইম জানতে চেয়েছে। তো যে কোনো স্পিড, টাইম স্পিড ডিস্টেন্স রিলেটেড অঙ্কেই আমরা জানি যে টাইম মানে ডিস্টেন্স বাই স্পিড। তো এখানে ডিস্টেন্স দেওয়া আছে, বলেছে দুটো গাড়ি কখন এতটা দূরত্বে থাকবে, কখন এতটা ডিস্টেন্স তৈরি হবে তাদের মাঝখানে। তাহলে এখানে ডিস্টেন্স মানে আমি ওই ডিস্টেন্সটাই বসাবো। তারপরে হচ্ছে স্পিড। দেখো এই যে ডিস্টেন্সটা তৈরি হলো, ডিস্টেন্সটা কিভাবে তৈরি হলো, একটা গাড়ি এ আর একটা গাড়ি বি, এ নামক গাড়িটা ধরো এই দিকে গেল, বি নামক গাড়িটা এই দিকে যাবে। যদিও এটা তোমাদের ম্যাপ অনুযায়ী দেখে পশ্চিম পূর্ব মনে হবে, ওটা দেখে লাভ নেই, অপোজিট ডাইরেকশন বলেছে। তাহলে দুটো গাড়ি দুই দিকে যাওয়ার কারণেই তো মাঝের এই ডিস্টেন্সটা তৈরি হবে। বলছে এই ডিস্টেন্সটা 684, এটা তৈরি হতে কতটা সময় লাগবে। তো দুটো গাড়ি যখন দুটোই গতিশীল, দুটোরই স্পিড আছে, তাহলে যখনই তাদের স্পিড বের করবো, আমি রিলেটিভ স্পিড নেবো নিশ্চয়ই, কারণ দুটো দুই দিকে যাচ্ছে। ধরো এটার স্পিড হচ্ছে 10 আর এটার স্পিড 20, তার মানে এই জায়গা থেকে যাত্রা শুরু করলে এটা 10 কিমি দিকে যাবে, এটা 20 কিমি দিকে যাবে, মাঝে কিন্তু 30 কিমি তৈরি হয়ে যাবে। সেরকম ভাবে এখানে ডিস্টেন্সটা তৈরি হচ্ছে। তাহলে এখানে বলা আছে যে দুটোর স্পিড একটা 34.5, একটা 41.5, তাহলে বিপরীত দিকে যাচ্ছে, রিলেটিভ স্পিড যোগ করে দেবো, 34.5 প্লাস 41.5। এটা কিমিতে আছে, এটা কিমি পার ঘন্টায় আছে, আর টাইমটা ঘন্টাতেই চেয়েছে, তাহলে আর ইউনিট চেঞ্জ করার প্রয়োজন নেই। ওপরে থাকলো 684, নিচে যোগ করলে কত হবে, 5 এদিকে চলে গেলে এটা হয়ে যাবে 35, এটা হয়ে যাবে 41, তার মানে 76। 76 কত দিয়ে কাটা যেতে পারে, লাস্টে 4 আছে, 6 48, না 8 দিয়ে হচ্ছে না, 9, 6 নং 54, তার মানে 9 দিয়ে কাটছে, 6 নং 54, 4 হাতে 5, 63 আর 5 68। এই তো, তার মানে দুটো গাড়ি দুই দিকে যাওয়ার পরে 9 ঘন্টা পরে তাদের মাঝখানে ডিস্টেন্সটা তৈরি হবে। মানে দেখো এই যে এ নামক গাড়িটা 1 ঘন্টায় 34.5 কিমি এদিকে চলে যাবে, বি নামক গাড়িটা পরবর্তী 1 ঘন্টায় 41.5 কিমি এদিকে চলে যাবে, দিয়ে 1 ঘন্টা পরে দেখা যাবে যে যখন তারা একসাথে যাত্রা শুরু করলো, তার থেকে 1 ঘন্টা পরে তাদের মাঝখানে ডিস্টেন্সটা তৈরি হবে 36 না 76 কিলোমিটার। এইরকম ভাবে প্রতি ঘন্টায় 76 করে বাড়তে বাড়তে একটা সময় গিয়ে, মানে 9 ঘন্টা পরে গিয়ে তাদের মাঝে ডিস্টেন্সটা 684 হয়ে যাবে। পরের প্রশ্ন, বলছে 5টি সংখ্যা অবিরত প্রপোর্শন। কন্টিনিউড প্রপোর্শন মানে নিশ্চয়ই জানো, কন্টিনিউড প্রপোর্শন কি, যারা জানো না একবার দেখে নাও। এ ইস টু বি ইস টু সি ইস টু ডি ইস টু ই, ধরো এরকম কতগুলো সংখ্যা এরকম আছে। এর মানে হচ্ছে এ থেকে বিতে, মানে এ আর বি এর যে রেশিওটা, বি আর সি এর, এ আর বি এর যে সিম্পলিফাইড ভ্যালুটা, বি আর সি এর সিম্পলিফাইড ভ্যালুটা সেম, আবার সি এর সাথে ডি এর সিম্পলিফাইড ভ্যালুটা সেম, এরকম। মানে সহজ ভাষায় বলতে গেলে ধরো এ এর সাথে এক্স গুণ করলে বি তে যাওয়া যায়, সেম ভাবে বি এর সাথে এক্স গুণ করলে সি তে যাওয়া যাবে, আবার সি এর সাথে এক্স গুণ করলে ডি তে যাওয়া যাবে, ডি এর সাথে এক্স গুণ করলে ই তে যাওয়া যাবে, এইরকম ভাবেই কন্টিনিউ প্রপোর্শন চলতে থাকে। এবার এখানে আছে যে চতুর্থ এবং পঞ্চম সংখ্যাটি 54 আর 162 হলে প্রথম সংখ্যাটি কত। আচ্ছা, তার মানে একটা সংখ্যাগুলো ধরো ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ কন্টিনিউড প্রপোর্শনে আছে। বলেছে চতুর্থ সংখ্যাটা 54 আর পঞ্চম সংখ্যাটা 162, তাহলে প্রথম সংখ্যাটা কত। একটু আগেই তো বললাম যে এই প্রথমটা থেকে কিছু গুণ করলে দ্বিতীয়টায় আসবো, সেম ডিজিটটা আবার গুণ করে দিলে তৃতীয়টায় আসবো, সেটাই গুণ করলে চতুর্থ, আবার চতুর্থর সাথে সেটা গুণ করলে পঞ্চম। কিন্তু এখানে তো ব্যাকওয়ার্ডে আসতে বলছে, মানে 5 থেকে দেখো যদি আমি 4-এ আসি, তাহলে যেরকম গুণ করে বাদিক থেকে ডান দিকে যাচ্ছিলাম, যে এখানে এক্স গুণ করে বাদিক থেকে ডান দিকে যাচ্ছি, তাহলে উল্টো দিকে আসার সময় নিশ্চয়ই আমাকে ভাগ করতে হবে। মানে এইখানে যদি আমি ই থেকে ডিতে আসতে চাই, এক্স দিয়ে ভাগ করবো। এইখানে দেখো 5 থেকে 4 নাম্বার পজিশনে আসতে গেলে 3 দিয়ে ভাগ করতে হচ্ছে, তাহলে 4 থেকে 3 আসতে গেলে আবার 3 দিয়ে ভাগ, আর 54কে 3 দিয়ে ভাগ করলে 18 হয়, তারপরে আবার 3 দিয়ে ভাগ করলে 6, তারপরে আবার 3 দিয়ে ভাগ করলে এখানে হয়ে যাবে 2। তাহলে প্রথম সংখ্যাটা হয়ে গেল 2। তার মানে কন্টিনিউড প্রপোর্শনের চতুর্থ আর পঞ্চম সংখ্যাটা 54 162 হলে প্রথম সংখ্যাটা হলো 2, অপশন এ কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন, বার্ষিক সরল সুদের হার শতকরা কত হলে ওই হারে কোনো টাকার 10 বছরের সুদ ওই টাকার 2/5 হয়। আচ্ছা, মানে কোনো টাকার 10 বছরের সরল সুদের ব্যাপার দেওয়া আছে, বলছে 10 বছরের সরল সুদ হবে ওই টাকার 2/5, তাহলে সরল সুদ কত, না সুদের হার কত। সিম্পল ফর্মুলা ইউজ করে দাও, ছোটবেলা থেকে যেটা করে আসছো, আই ইকুয়াল টু পি টি আর বাই 100। আই ফর ইন্টারেস্ট,
বলছে সুদ হয় ওই টাকার 2/5 ওই টাকার 2/5 মানে কি, মানে ওটা যদি ওই টাকা মানে ওই প্রিন্সিপালটা, মানে প্রিন্সিপালটা যদি 5 হয় তাহলে ইন্টারেস্ট হবে 2। তাহলে আই এর জায়গায় বসালাম 2, পি মানে বসিয়ে দেবো 5, টি মানে 10 বছর, আর এর ভ্যালুটাই বের করতে দিয়েছে আর 100। তাহলে উপরে 5×10 = 50, 50 দিয়ে 100 কাটলে 2, তাহলে এইদিকে ক্রস মাল্টিপ্লিকেশন হয়ে যাবে, আর এর ভ্যালু চলে আসবে 2 দুগুণে 4, অর্থাৎ সুদের হার 4%। নেক্সট কোশ্চেন, বলছে প্রদত্ত প্রশ্নে প্রশ্নবোধক স্থানে কি বসবে। আচ্ছা, লম্বা একটা লাইন দেওয়া আছে, এই যে জায়গাটা কি বসবে জানতে চাইছে, জিজ্ঞাসা চিহ্ন পার্সেন্ট। আচ্ছা, তার মানে এখানে এক্স ধরে নাও, এক্স ধরে নাও দিয়ে সিম্পলিফাই করে দাও। 750, আচ্ছা কালিটা চেঞ্জ করে নিই, 750 এর 120% ভাগ 25 বিয়োগ 16 ইকুয়াল টু 1240 এর x%, মানে জিজ্ঞাসা চিহ্ন পার্সেন্টটাকে আমি x% ধরে নিলাম। এবার একটা বিষয় বলি, অনেকেই ভুল করে ফেলতে পারো, যদিও রেজাল্ট একই আসবে তবুও বলে রাখি, এই যে গুণ চিহ্নটা বসালাম এখানে 750 পরে, অথবা এই 1240-এর পরে যে গুণ চিহ্নটা বসালাম, এগুলো কিন্তু এর থেকে এসছে, এর মানে BODMAS এই ফর্মুলায় ও ফর অফ, ওটা ডিভিশনের আগে আসে, তাহলে সেই রুলস অনুসারে এই ভাগের আগে কিন্তু গুণের কাজটা করতে হবে। তাহলে এই দুটো শূন্য এই দুটো শূন্যর সাথে কেটে দিলাম, তারপর এই শূন্যটা এই শূন্যর সাথে কেটে দিলাম। এবার এখানে পড়ে থাকলো 75 গুণ 12, তাকে ভাগ করতে হবে 15 দিয়ে, তারপরে 16 বিয়োগ করতে হবে। তার মানে পরের লাইনে 75 আর 12 গুণফলের থেকে গুণফলটাকে ভাগ করতে হবে 25 দিয়ে। তাহলে আমি একবারেই 25 দিয়ে ভাগ করে দিই, 25 দিয়ে 75কে কাটলে হয়ে যাবে 3, তাহলে 3 হয়ে যাবে 36 মাইনাস 16 ইকুয়াল টু, এই দিকে কি পড়ে থাকলো 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে 62। এবার 62 গুণ x/5, একে ভাগ করবো আবার 31 দিয়ে, 31 দিয়ে ভাগ করবো মানে 31 নিচে আছে, তাহলে সেই 31 দিয়ে তো আবার 62কে কাটা যাবে 2, তাহলে ডান দিকে পড়ে থাকলো 2x/5, তাহলে এইখানে পড়ে থাকলো 20, এখানে পড়ে থাকলো 2x/5, 2 দিয়ে কাটলে 10, তাহলে x মানে হয়ে যাবে 5×10 = 50, অপশন বি কারেক্ট। পরের প্রশ্ন, x - 5y বাই x + 5y = 7/13 হলে x/y কত। সিম্পল ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও, বেশি মাথা কাটানোর কিছু নেই। 13 দিয়ে x কে গুণ করলে 13x - 65y, আর এদিকে 7 দিয়ে গুণ করলে 7x প্লাস 35y, 7x এদিকে আসলে মাইনাস হয়ে গিয়ে 6x, 65 মাইনাস আছে এদিকে, ওইদিকে গেলে প্লাস, তার মানে এদিকে হয়ে যাবে 100, তাহলে x/y মানে হয়ে যাবে 100/6। আচ্ছা, অপশান কাটা, এই তো 50/3, তার মানে এটাকে 2 দিয়ে কাটলে 50, 2 দিয়ে কাটলে 3, অপশান ডি কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন, বলছে x + 1/x = 10, x⁴ + 1/x⁴ = কত। কনসেপ্ট ক্লিয়ার না থাকলে পরীক্ষার হলে বসে এটা করে আসাটা একটু চাপেরই ব্যাপার আছে, যদিও খুব ইজি, মানে যাদের এই কনসেপ্ট ক্লিয়ার, রেসিপ্রোকাল যারা করেছো বীজগণিতের শর্টকাটে, তারা জানো যে x + 1/x মানে যদি n হয়, তাহলে x² + 1/x², মানে পাওয়ার যখন আমরা ডবল করি সাইনটাও সেম থাকে, তখন স্কোয়ার মাইনাস 2 কেন হয়, দুই দিকে হোল স্কোয়ার করলে পেয়েই যাবে। রেসিপ্রোকাল যারা এইভাবে করেছো তারা নিশ্চয়ই পরীক্ষার হলে ভেঙে ভেঙে করবে না, এই শর্টটাই অ্যাপ্লাই করবে। তাহলে এখান থেকে আমি ডিরেক্ট বলতে পারি যে x² + 1/x² মানে হয়ে যাবে 10² - 2, তাহলে 100 - 2 মানে 98। এবার এটা কেন করলাম, কারণ আমি জানি যে এই এখানে x এর পাওয়ার কিছু নেই মানে 1 আছে, x এর পাওয়ার কিছু নেই মানে 1 আছে। এবার 1 থেকে 4 আসা যায় না, 1 থেকে প্রথমে পাওয়ার 2-তে আসতে হবে, মানে পাওয়ারটা দ্বিগুণ করতে হবে, তারপরে আবার পাওয়ারটা দ্বিগুণ করতে হবে, x⁴ প্লাস 1/x⁴। তাহলে এখানে পাওয়ার 1 থেকে 2 হলো, যখন দ্বিগুণ হলো তখন স্কোয়ার করে 2 বিয়োগ করলাম, এখানে আবার 2 থেকে 4 হলো, মানে পাওয়ার দ্বিগুণ হলো, আবারও আমি স্কোয়ার থেকে 2 বিয়োগ করব। এবার কারোর মনে হতে পারে যে পরীক্ষার হলে 98 এর স্কোয়ার করে 2 বিয়োগ করলে কি করে আমি অঙ্ক শেষ করব। ঠিকই, কি করে শেষ করবো, শেষ করা চাপেরই ব্যাপার, ওই 98 স্কোয়ার করার দরকার নেই, বা 98 স্কোয়ার সবার মুখস্থও থাকে না। কিন্তু এখানে অপশানগুলো দেখো, অপশানগুলো ইজি, মানে 98-এ যখন স্কোয়ার করবো, আমি যদি ইউনিট ডিজিট অ্যাপ্লাই করি, মানে এই স্কোয়ারের যে ভ্যালুটা বেরোবে তার সামনে যাই থাক না কেন এককের ঘরের অঙ্কটা কিন্তু 4 আসবে, কারণ 8 8 64 4, লাস্টে 4 বসবে। 98 স্কোয়ার মানে কি 98 গুণ 98, দুটো 98কে গুণ করলে লাস্টের 8 দুটো থেকে 4 চলে আসে লাস্টে, মানে সামনে যাই থাক না কেন লাস্টে 4। এবার এইটা থেকে যখন আমি 2 বিয়োগ করবো, তখন ভ্যালুটা কি দাঁড়াবে, সামনে যাই থাক না কেন এককের ঘরে, মানে ইউনিট ডিজিট হয়ে যাবে 2, আর 2 ইউনিট ডিজিট দিয়ে শুধুমাত্র একটাই অপশান আছে, তাহলে অপশান এ কারেক্ট, 9602। নেক্সট কোয়েশ্চেন, একটি শ্রেণীর 24 জন বালকের বয়সের গড় 11 বছর, 24 জন বালক, অ্যাভারেজ এজ দেওয়া আছে 11, যখন তাদের শিক্ষকের বয়স যোগ করা হয় গড় বয়স 1 বছর বেড়ে যায়, শিক্ষকের বয়স কত। 24 জন ছেলে আছে, তাদের গড় বয়স 11, আর যখন তাদের টিচারের বয়স যোগ করা হয় তখন গড় বেড়ে যায় 1, তাহলে সেই টিচারের বয়স কত। তো অ্যাভারেজের কনসেপ্ট কি বলে, যে যদি নতুন করে কাউকে ইনক্লুড করা হয়, তাহলে সে যদি আগে যে অ্যাভারেজ ভ্যালু ছিল সেই ভ্যালু নিয়েই গ্রুপে অ্যাড হয়, তাহলে তো সে ওই অ্যাভারেজটাকে মেনটেন করে, মানে না অ্যাভারেজটাকে বাড়াতে পারবে না অ্যাভারেজটাকে কমাতে পারবে। তো এখানে শিক্ষকের বয়সটা জানতে চেয়েছে, তাহলে যেহেতু 24 জনের গড় বয়স আগে 11 ছিল,
এবার ধরে নাও শিক্ষকেরও বয়স আগেই 11 ছিল, শিক্ষকের বয়স যদি আগে 11 থেকে থাকে, তাহলে সেই গ্রুপে ঢোকার পরে সে তো আর কারো বয়সের গড় বাড়াতে পারবে না। আমি ধরে নিচ্ছি শিক্ষকের গড় বয়স, সরি গড় না, শিক্ষকের বয়স 11 বছর। এবার সে যেহেতু 1 বছর গড় বাড়িয়ে দিচ্ছে, শিক্ষক আসার পরে বাকিদের গড় যদি 1 বেড়ে যায়, বাকিদের না মানে সবারই গড় যদি 1 বেড়ে যায়, তার মানে শিক্ষকের বয়সটা, নেক্সট কোয়েশ্চেন, একটি শ্রেণীর 24 জন বালকের বয়সের গড় 11 বছর। যখন তাদের শিক্ষকের বয়স যোগ করা হয় তখন গড় বয়স 1 বছর বেড়ে যায়। শিক্ষকের বয়স কত? 24 জন বালকের গড় বয়স 11 দেওয়া আছে, বলছে শিক্ষক আসলে গড় বয়স 1 বছর বেড়ে যায়, শিক্ষকের বয়স কত? অ্যাভারেজের কনসেপ্ট কি বলে, যে যখন বাইরে থেকে কোনো পার্সন এসে একটা গ্রুপে ইনক্লুড হয় বা এক্সক্লুড হয়, যদি অ্যাভারেজ যা ভ্যালু সেই ভ্যালু নিয়েই কেউ গ্রুপে ঢোকে বা সেই ভ্যালু নিয়ে বেরিয়ে যায়, তাহলে সে কিন্তু অ্যাভারেজের উপর কোনো ইম্প্যাক্ট ফেলতে পারে না। মানে যদি এই শিক্ষকের বয়স আগের যে গড় ছিল, আগে যাদের মানে বালকদের গড় ছিল 11, শিক্ষকের বয়সও যদি 11 হতো, তাহলে কিন্তু সে গ্রুপে এসে কারোর বয়স কমাতেও পারতো না, বাড়াতেও পারতো না। কিন্তু শিক্ষক গ্রুপে আসার পরে সবার বয়স 1 বছর বেড়ে গেছে, তার মানে শিক্ষকের বয়স নিশ্চয়ই 11 থেকে বেশি কিছু, কারণ 11 হলে তো সে ওই গড়টাকে মেনটেন করছে, কিছু বাড়াতে পারছে না। কিন্তু যেহেতু 1 বছর বাড়িয়ে দিচ্ছে, তার মানে নিশ্চয়ই তার গড় 11, তার বয়সটা 11 থেকে বেশি। এবার দেখতে হবে যে কতটা বেশি। তাহলে এই 11 বছর দিয়ে কি করবে, শিক্ষকের যা বয়স তার মধ্যে থেকে এই 11 বছর বয়সটা প্রথমে আগের যে গড়টা ছিল সেই গড়টাকে মেনটেন করবে। এবার শিক্ষকের বয়স নিশ্চয়ই 11 থেকে বেশি, তাই সে গড়টা বাড়িয়েছে। এবার দেখতে হবে যে এই যে গড়টা বাড়ালো, গড় কতজনের বাড়লো। আগে ছিল 24 জন, শিক্ষক আসলো, তারপরে গড় বেড়ে গেল 1 বছর। এখানে উল্লেখ করে দেয়নি যে বাকিদের গড় 1 বছর বেড়েছে, তার মানে বুঝে নিতে হবে এটা গোটা গ্রুপেরই গড়টা বেড়েছে। গোটা গ্রুপে বালকদের সাথে শিক্ষকও আছে, তার মানে 24 জন বালক আর একজন শিক্ষক, মোট 25 জন আছে। তাহলে শিক্ষকের বয়স আমি প্রথমে ধরেছি 11, পরে সে 25 জনেরই বয়স 1 করে বাড়িয়ে দিয়েছে, তার মানে তার বয়স 11 থেকে আরো 25 বেশি, 25 × 1 = 25, তাহলে শিক্ষকের বয়স হয়ে যাবে 36 বছর। নেক্সট প্রশ্ন, একটি পরীক্ষায় 25টি এমসিকিউ আছে, প্রতিটি সঠিক উত্তরের জন্য 4 নম্বর দেওয়া হয় এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নম্বর অতিরিক্ত কাটা যায়। যদি কোনো পরীক্ষার্থী 74 নম্বর পায় তবে সে কটি প্রশ্নের উত্তর দেয়নি? আচ্ছা, 25টা প্রশ্ন আছে, ঠিক করলে +4, ভুল করলে -1, তাহলে কটার উত্তর দেয়নি? অপশন টেস্ট ছাড়া তো এটার উপায় নেই। এবার অপশন টেস্টটা কতটা স্মার্ট ভাবে করা যায় দেখো। ধরো কোনো একটা পরীক্ষা, এটা আমি একটা আলাদা হিসাব বলছি, রাফ হিসাব বলছি, রাফ লিখে রাখলাম, মানে এটা এই কোশ্চেনের অংশই নয়, আমি একটা অন্য হিসাব ধরছি। ধরো কোনো পরীক্ষায় ঠিক উত্তর দিলে পাওয়া যায় +2 আর ভুল উত্তর দিলে পাওয়া যায় -1/2, যেটা হয় এখনকার বেশিরভাগ পরীক্ষাতেই, সেটাই ধরলাম। ধরো তুমি কোনো এসএসসি পরীক্ষা দিতে গেছো, ঠিক উত্তর দিলে +2, ভুল উত্তর দিলে -1/2। এবার তুমি 100টার মধ্যে 80টা প্রশ্নের উত্তর দিয়ে এসছো। এবার তুমি ভাবছো যে আমি পাবো 160। এবার হঠাৎ করে তোমার অ্যান্সার কি বেরোলো আর দুটো কোয়েশ্চেন ভুল হয়ে গেল, তাহলে তোমার এখন কত বাদ যাবে, কত নাম্বার পাবে তুমি? তখন তুমি নাম্বার পাবে 78টার জন্য 78 দুগুণে 156, আর যেহেতু দুটো ভুল করেছো, এক একটাতে হাফ করে হলে দুটোর জন্য -1, তাহলে 155। এইভাবে হিসাব না করে আমরা শর্টকাটে কিভাবে হিসাব করি, সবাই কিন্তু মোটামুটি সবাই এভাবেই কিন্তু হিসাব করে। ভেবে দেখো একবার, হিসাবটা এরকম যে আমি প্রথমে ধরেছিলাম আমি 160 পাবো, কিন্তু আমার দুটো প্রশ্ন ভুল গেছে, তাহলে এক একটা প্রশ্ন ভুল গেলে আমার -2.5 হয়, আড়াই কমে যায়, তাহলে দুটো ভুল গেলে 5 কমে যাবে, তাহলে আমার অ্যান্সার হবে, নাম্বার হবে 155। এবার কি করে এটা আমি এভাবে করলাম, মানে আমি তো প্রথমে ধরে নিয়েছি যে আমার সব ঠিক, তার জন্য আমি 160 ধরলাম। এবার যেই আমার দুটো প্রশ্ন ভুল হলো, তাহলে আমি 160-এর মধ্যে থেকে ওই দুটো প্রশ্নের জন্য যে 2 2 4 আমি ধরে নিয়েছিলাম, আগে তো আমাকে সেই 4 বাদ দিতে হবে, তারপরে ভুল করার কারণে হাফ করে দুবারে 1 বাদ দিতে হবে, তাহলে মোট 5 বাদ দিতে হবে। তার মানে এক একটা প্রশ্ন আমি যেটা আইডিয়া করেছিলাম তার থেকে আড়াই করে কমে গেল এক একটা প্রশ্ন ভুল করলে। মানে আমি তো ধরে নিয়েছিলাম যে প্রথমে 2 পাবো, কিন্তু সেই 2 পেলাম না, তারপরে আবার হাফ কমে গেল, তাহলে হয়ে গেল আড়াই। তার মানে একটা প্রশ্ন ভুল হওয়া মানেই আমার নিজের অনুমান থেকে আড়াই নাম্বার কমে গেল। তাহলে এখান থেকে একটা কনক্লুশনে আসা যায় না, যে ঠিক করলে +2, ভুল করলে -আড়াই, মানে যেটা আমরা নিজেরা করে থাকি। সেই রকম হিসাব দিয়ে যদি এই অঙ্কটা করো তাহলে খুব ইজি হবে, কারণ এক্স ওয়াই ধরে করতে পারবে না, শর্টকাটেও করতে পারবে না। তার মানে আমি বলতে পারি যে কোনো প্রশ্ন ঠিক করলে সে পাবে +4, ভুল করলেই পাবে -5। এবার দেখো এই -5টা নিয়ে কেউ অন্যরকম ভাবে ভাববে না, কেউ কিন্তু এখানে বলবে না যে 1 কাটা গেল, তাহলে আমি -5 কেন ধরলাম। আরে সেটাই তো এতক্ষণ ধরে এখানে বুঝিয়েছি। -5 পাবে আমি এটা বলিনি, মানে আমরা যখন প্রথমে ধরে নিই যে সব ঠিক, তখন 4 করে গুণ করলে যা হবে, একটা করে ভুল গেলেই তখন তার থেকে 5 কমিয়ে দেবো, কারণ ঠিক ধরে 4 ধরে নিয়েছিলাম সেটা বাদ চলে যাবে, আবার ভুলের জন্য 1 বাদ যাবে, তাহলে মোট 5 বাদ যাবে, এই কারণে -5 লিখলাম। এটা যদি ভালোভাবে বুঝতে পারো, এবার দেখো অপশন টেস্টটা কতটা ইজি। প্রথমে ধরো সঠিক উত্তর আমি ধরে নিলাম 2, মানে হিট অ্যান্ড ট্রায়াল প্রসেস যেভাবে করি আমরা, যে ধরে নিলাম উত্তর হচ্ছে 2। তাহলে যদি সে এখানে প্রশ্নটা আছে সে কটা প্রশ্নের উত্তর দেয়নি, তাহলে সে যদি দুটো প্রশ্নের উত্তর না দেয়, তার মানে 23টা প্রশ্নের উত্তর দিয়েছে। এবার 23টা প্রশ্নের উত্তর দিলে যদি সব ঠিক হয় তাহলে সে পাবে 92, কিন্তু এখানে নাম্বার আছে 74, তাহলে 92 নাম্বার না পেয়ে সে তাহলে 74 পেয়েছে যদি অপশান এ কারেক্ট হয়, তার মানে সে আরো 18 নাম্বার কম পেয়েছে।
এবার 18 নাম্বার তো কম পাওয়া সম্ভব না, ভুল করা সম্ভব না। কেন সম্ভব না? কারণ একটু আগেই বোঝালাম, একটা ভুল করলে আমি যদি প্রথমে ধরে নিই সব ঠিক, তারপরে যখনই একটা ভুল হবে 5 কমে যাবে। তাহলে আমি যদি 23টা করে ধরে নিই 23টাই ঠিক, পেলাম তো 92। এবার 18 কমিয়ে আমি কি করে 74 বানাবো? কারণ একটা ভুল হলে তো 5 কমে। তাহলে 3টে ভুল হলে 15 কমবে, 4টে ভুল হলে 20 কমবে, 18 তো কমবে না। তার মানে এই অপশনটা ভুল। পরের অপশনে যাই, 4। যদি সে 4টে ছেড়ে দিয়ে আসে, তার মানে সে 21টা করেছে। 21টা করেছে মানে সবকটাই ঠিক হলে 4 21 84 পাবে, কিন্তু পেয়েছে সে 74, তার মানে সে 10 কম পেয়েছে। এবার 10 কেন কম পেলো? 10 কম পেলো এই কারণেই, কারণ যদি সে তো সব ঠিক করেনি, আমি তো ধরে নিচ্ছি সব ঠিক করেছে তাই 84। তাহলে সে যদি দেখো একটা ভুল করলে 5 কমে যায়, তাহলে 10 কমাতে গেলে দুটো ভুল করতে হবে, তার মানে হয়তো সে দুটো ভুল করেছিল, তার জন্যই সে 84 পেয়েছে। মানে এইভাবেও ভাবতে পারো যে 19টা ঠিক তাই 4 19 76 পেলো, আর দুটো ভুল তাই -2 হয়ে 74 পেলো। আমি ওটাই যেতে চাইছি না, আমি এই মেথডে করতে চাইছি যে সে সব কটা ঠিক করলে 84 পাবে, কিন্তু তার থেকে 10 কমাতে হবে, আর যেটা 5-এর গুণিতক বলে সম্ভব, তাই এটাই হয়ে যাবে উত্তর। এবার বাকিগুলো যে ভুল চেক করে দেখো। যদি সে 3টে প্রশ্ন ছেড়ে দিয়ে আসে, উত্তর না দিয়ে আসে, তার মানে 22টার উত্তর দিয়েছে। 22টার উত্তর দিয়েছে মানে সে 88 পাবে। 88 থেকে 74 আসতে গেলে 14 বিয়োগ করতে হবে, যেটা ইম্পসিবল, কারণ 5-এর গুণিতক হারে কমবে তো। তারপরে এই অপশনটা যদি নিই, এই অপশনটা নিলে মানে অপশন ডিতে আছে 5। যদি সে 5টা ছেড়ে দিয়ে আসে, তার মানে সে 20টা করেছে। 20টার মধ্যে যদি সবকটাই ঠিক হয় তাহলে সে পাবে 80, কিন্তু এখানে আছে 74, মানে সে 6 কম পেয়েছে। 6 তো কম পাওয়া সম্ভব না, কারণ ওটা 5-এর গুণিতক নয়। অর্থাৎ যেটা সলিউশন মানে কনক্লুশন দাঁড়ালো, এই 4 এটাই হচ্ছে সঠিক উত্তর, মানে সে 4টে উত্তর দেয়নি। তাহলে অ্যান্সার হলো 4। এটা বেশ ট্রিকি কোয়েশ্চেন ছিল, অনেকে অনেক রকম ভাবে করেছে বলছে, বেস্ট মেথডটা বলে দিলাম। নেক্সট কোয়েশ্চেন, এক্স সমান -5। আচ্ছা, এই কোয়েশ্চেনটা নিয়ে একটা কথা বলি। পরীক্ষার হলে এই কোয়েশ্চেনটা মাথা কাটিয়ে করে আসাটা একটু চাপের ব্যাপার আছে, যেহেতু 60 মিনিট টাইমে 85টা কোয়েশ্চেন, তো টাইম আর কোয়েশ্চেনের মানে সংখ্যা অনুযায়ী এই পরীক্ষার হলে এটা করে আসাটা একটু চাপেরই ব্যাপার। পরের প্রশ্ন বলছে এক্স মানে -5, ওয়াই মানে -7, তাহলে এটা মানে কত? দেখো এইটা আর এইটা দেখেই বুঝতে পারছি যে এ কিউব আর বি কিউব আছে। তাহলে 27 মানে 3x এর হোল কিউব, আর 8y মানে 2y এর হোল কিউব। এবার মাঝে যে দুটো টার্ম পড়ে থাকলো এই দুটোকে এক্সপ্যান্ড করি, মানে আমার এই দুটো দেখে মনে হচ্ছে যে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা ফেলা যাবে। ফর্মুলা ফেলতে গেলে এ কিউব মাইনাস 3a² বি প্লাস 3ab² মাইনাস বি কিউব এই ফর্মে আনতে হবে, তো দেখি সেটা করা যায় কিনা। তাহলে এ কিউব মানে 3x এর হোল কিউব মাইনাস 3a², a² মানে 3x² ইন্টু বি, তারপরে প্লাস 3ab², b² মানে 2y এর হোল স্কোয়ার। তাহলে এইখান থেকে আমি বলতে পারি যে 3x মাইনাস 2y এর হোল কিউবের ফর্মুলা। কিন্তু দেখো এটা মিলছে না, এইখানে 3 এর স্কোয়ার মানে 9, 3 নং 27, 27 দুগুণে 54, মাইনাস 54y হচ্ছে, কিন্তু এখানে আছে মাইনাস 58y, তার মানে এখনো -4 আমি x²টা বাদ দিয়ে দিচ্ছিলাম। তাহলে ওখানে আছে 58 x²y, আমার বেরোলো 54 x²y, তার জন্য এখানে আমি -4 x² ধরলাম এই 58টাকে মেলানোর জন্য। এটা দেখি, 2 স্কোয়ার 4, এদিকে 3 দিকে 9, 4 নং 36, এখানে আছে প্লাস 36 xy², কিন্তু এখানে আছে 31 xy²। আচ্ছা, আমি একটা ভুল করেছি, এটাকে ঠিক করে নিই তারপরে বাকিটা বলছি। এখানে এটা এক্স হতো ওয়াই লিখে ফেলেছি, তাহলে এখানে হবে প্লাস 31 xy², কিন্তু আমার হয়ে গেছে 36 xy², 5টা বেশি ধরেছি তাই -5 xy²। তাহলে এই লাইনেও তো এটা চলে আসবে -4 x²y -5 xy²। এবার এইটার ভ্যালুটা পুট করি। x মানে আছে -5, তার মানে 3 গুণ -5 মানে -15, y মানে -7 হলে মাইনাসে মাইনাসে প্লাস 7 দুগুণে 14, টোটালটার হোল কিউব -4 ইন্টু x² মানে -5 মানে 25, y মানে হচ্ছে -7, তারপরে -5, x মানে -5, y মানে -7 এর হোল স্কোয়ার মানে 49। তাহলে এখানে হয়ে গেল -1, -1 এর কিউব মানে -1, এখানে মাইনাসে মাইনাসে প্লাস, 4 কুড়িতে 100, 100কে 7 দিয়ে গুণ করলে 700, এখানে মাইনাসে মাইনাসে প্লাস, গুণ করলে হবে 25, 25 গুণ 49 কত হবে? 25 গুণ 40 মানে 1000 হয়, আরো 9 মানে 225, তার মানে এখানে হয়ে যাবে 1225। তাহলে 1225 থেকে একবার দাও 1224, আর 700-তে 1924 হবে অ্যান্সার, 1924 অপশান ডি। বলছে √36 গুণ 18 গুণ √1024 সমান জিজ্ঞাসা চিহ্ন গুণ 360/5। জিজ্ঞাসা চিহ্ন জায়গায় কি হবে? তার মানে ওখানে এক্স হবে। √36 মানে কি হবে? 6 গুণ 18, 1024 রুট মানে 32, এটা সমান এক্স গুণ 360/5। 18 দিয়ে 360কে কাটলাম 20, 5 দিয়ে 20কে কাটলাম 4, 4 দিয়ে 32কে কাটলাম 8, এক্স মানে 6 গুণ 8 48, অপশান ডি কারেক্ট।
বাবা, সবই ডি হয়ে যাচ্ছে কেন? বেশিরভাগই তো অপশান ডি হয়ে গেল। তারপরের প্রশ্ন, আচ্ছা আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। 23 নম্বর প্রশ্ন চলছে, আছে মোট 25টা, তার মানে 23, 24, 25 আর 3টে হলেই শেষ। একটি সংখ্যা তার 1/3 অপেক্ষা 124 বেশি হলে সংখ্যাটি কত? একটি সংখ্যা তার 1/3 অপেক্ষা 124 বেশি হলে সংখ্যাটি কত? 1/3 মানে কি? মানে 1/3। বলছে একটি সংখ্যা তার 1/3 থেকেও 124 বেশি, তার মানে সংখ্যাটা যাই হবে তার 1/3 থেকে বিয়োগ করলে 124 পাওয়া যাবে। তিনেরই কোনো গুণিতক ধরছি। কেন তিনের গুণিতক ধরছি? যেহেতু ওই সংখ্যার 1/3 আমাকে ক্যালকুলেট করতে হবে। আমি ধরলাম ধরো সংখ্যাটা 30, তাহলে ওই সংখ্যার 1/3, 1/3 মানে কত হবে? 10, তাহলে ধরলাম 10। সংখ্যাটা 30, 1/3 হচ্ছে 10। বলছি এটা নাকি সংখ্যাটার থেকে 124 বেশি, কিন্তু আমার হিসাবে 20 বেশি। তাহলে আমি বলতে পারি যে 20 মানেই হলো 124। প্রশ্নে আছে সংখ্যাটি কত, তাহলে সংখ্যাটি আমি 30 ধরেছিলাম, তাহলে 20 মানে যদি 124 হয়, তাহলে 30 মানে কত? তাহলে 124 বাই 20 গুণ 30, শূন্য শূন্য কাটা, 2 দিয়ে কাটলে 6, 2, তাহলে অ্যান্সার হবে 3 দুগুণে 6, 3 6 18, 186। অপশান এ কারেক্ট। সেকেন্ড লাস্ট, মানে লাস্টের দিক থেকে সেকেন্ড এটা, এরপরে আর একটা আছে, তাহলেই কমপ্লিট। পরের প্রশ্ন বলছে প্রশ্নবোধক স্থানে কি বসবে? আবারও একটা ওরকম সিম্পলিফিকেশন, এটাও কিন্তু ইজি, সবাই করে আসবে এরকমই প্রশ্ন। 452 যোগ 312, তাহলে যোগ করি 4, 6, 7, বিয়োগ করতে হবে 16, তাহলে 4, আচ্ছা 8, 1, 4, 748। এটা ইকুয়াল টু 34 গুণ ড্যাশ, এখানে আমি এক্স ধরলাম, তাহলে এক্স মানে কি হবে? বাই 34। 34 গুণে 68, অবশেষ 6, 74 হচ্ছে, তাই আবার 8 নামলো, 68 আবার 2, তাহলে অ্যান্সার হয়ে গেল 22। 22 অপশান এ। আচ্ছা একটু ভুল বলেছিলাম, এটা হচ্ছে সেকেন্ড লাস্ট, এরপর আরেকটা আছে। আগেরটা সেকেন্ড লাস্ট ছিল না, সেকেন্ড থার্ড ছিল। এখানে বলছে কোনো আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 6:5, মানে লেন্থ ইস টু ব্রেথ মানে 6:5। বলছে আয়তক্ষেত্রাকার না, বলছে জমিটির প্রস্থ দৈর্ঘ্যের তুলনায় 34 মিটার কম। আচ্ছা 34 মিটার কম নাকি প্রস্থ? আমার হিসেবে তো মাত্র 1 ইউনিট কম, তাহলে 1 ইউনিট মানে 34। প্রশ্নে বলছে আয়তক্ষেত্রাকার জমির পরিসীমা কত? আমরা জানি পেরিমিটার মানে লেন্থ প্লাস ব্রেথ ইন্টু 2, লেন্থ প্লাস ব্রেথ মানে কত হবে? 11, তাহলে 11 গুণ 2। এবার প্রশ্নে আছে পরিসীমা কত? ও আচ্ছা আচ্ছা, তাহলে আমার রেশিও অনুযায়ী পাওয়া গেল পরিসীমা হচ্ছে 22। অরিজিনাল ভ্যালু কি করে বের করবো? এখানে দেখছি যে প্রস্থটা দৈর্ঘ্যের তুলনায় নাকি 34 মিটার কম, কিন্তু আমার হিসাবে 1 ইউনিট কম, তাহলে 1 মানেই হচ্ছে 34, এখানে পাওয়া গেল 22, তাহলে 22 মানে কত? 34 গুণ 22। দেখো ক্যালকুলেট করে কত হয়, লাস্টে 8 আসবে, 4 দুগুণে 8, 8 দিয়ে তো একটা অপশান আছে, ইউনিট ডিজিটে 4 দুগুণে 8 আসছে, অপশান ডি কারেক্ট। আশিসের কাছে 20 টাকার নোট, না 10 টাকার নোট ও 20 টাকার নোট আছে। যদি 20 টাকার নোটের সংখ্যা 10 টাকার নোটের দ্বিগুণ হয়, তবে তার কাছে 3250 টাকা থাকে, তাহলে কতগুলি নোট আছে তার কাছে? আচ্ছা বলছে 10 টাকার নোটের সংখ্যার দ্বিগুণ 20 টাকার নোট, আচ্ছা তাহলে মোট কত নোট আছে? আচ্ছা ধরলাম 10 টাকার নোট আছে এক্সট্রা, তাহলে 20 টাকার নোট হবে 2 এক্সট্রা, যেহেতু দ্বিগুণ বলেছে, তাহলে 10 টাকার নোট এক্সট্রা দিয়ে পাওয়া যায় 10x টাকা, 20 টাকার নোট দ্বিগুণ মানে 2x দিয়ে পাওয়া যায় 40x টাকা। তাহলে এক্সট্রা 10 টাকার নোট আর 2 এক্সট্রা 20 টাকার নোট মিলিয়ে মোট টাকা হয় 50x টাকা, কিন্তু এখানে আছে 3250 টাকা। তাহলে কি করছি এটা, 3250 যেটা আছে সেটা মানেই হচ্ছে 50x। এবার বলছে তাহলে তার কাছে মোট কতগুলি নোট আছে? নোট আছে এক্সট্রা আর 2 এক্সট্রা, তাহলে নোট আছে 3 এক্সট্রা। এক্স এক্স কাটা, শূন্য শূন্য কাটা, 5 দিয়ে কাটলে 5 6 30, 5 65 গুণ 3 মানে 195। 195 অপশান এ।